5 আগস্ট সব পক্ষের উপস্থিতিতে আনুষ্ঠানিক জুলাই ঘোষণাপত্র প্রকাশ, সাংবিধানিক রূপ দেওয়ার ঘোষণা ক্রিয়া উপদেষ্টার। ঘোষণাপত্র সাংবিধানিক, সেই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার একটা ঐকমত্যের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আসতে পেরেছি। জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন চায় এনসিপি, জানালেন নাহিদ ইসলাম। নতুন বাংলাদেশের ইশতেহারের ঘোষণা আজ। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে থাকা 114টি মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে, ডিএনএ পরীক্ষার পর পরিবারকে হস্তান্তর। নির্বাচিত সরকার ছাড়া সংবিধান পরিবর্তন হয় না বলছে বিএনপি, নতুন নতুন তথ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণ বাধাগ্রস্তের অভিযোগ। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ, প্রথমে সাক্ষী দেবেন জুলাই আহতরা, হতে পারে সরাসরি সম্প্রচারণ। আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণের ঘটনায় 22 জন গ্রেফতার, জানালেন ডিএমপি। রোববারের বিভিন্ন কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা। এবং টাঙ্গাইলে পুকুরের ঘাট তৈরিতে অনিয়ম, যে পুকুরেই পানি নেই তৈরি করা হয়েছে সেখানেও সরকারি টাকা আত্মসাতের অভিযোগ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। আগামী 5 আগস্ট বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র। শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও ভবিষ্যৎ ফুটে উঠবে। মাহমুদ তাবিবের প্রতিবেদন। 24 জুলাই আগস্ট কোটা সংস্কারের আন্দোলন তীব্র গণঅভ্যুত্থানের রূপ নিয়ে বদলে দেয় ভূখণ্ডের ইতিহাস। জীবন বাজি রেখে লড়ে যায় ছাত্র জনতা। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান ঘটে দীর্ঘ 1.5 দশকের স্বৈরশাসনের। গণঅভ্যুত্থানের মাধ্যমে এসেছে নতুন সরকার। রক্ত ঝরা এ গণঅভ্যুত্থানের 1 বছর হতে চলল প্রায়। এ সময় বারবার দাবি উঠলেও সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি জুলাই ঘোষণাপত্র। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী 5 আগস্ট বিকেল 5টায় জাতির সামনে উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। গণঅভ্যুত্থানে জনগণের যে প্রত্যাশা ছিল তারই দালিলিক প্রমাণ হিসেবে থাকবে এ ঘোষণাপত্র, জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পুনর্জাগরণ র্যালি শেষে একথা বলেন তিনি। 5 আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে। 5 আগস্টে বসে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম, ওই আকাঙ্ক্ষার একটা পেপার ওয়ার্ক আমাদের থাকা দরকার, একটা দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এবং জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, আমাদের যে তীব্র যে একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। তবে জুলাই ঘোষণাপত্রের রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর থাকবে কিনা তা নিশ্চিত নন মাহফুজ আলম। আর জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দুটো আলাদা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে দ্রুতই জুলাই সনদ ঘোষণা করা হবে। কোন দল কি বিষয়ে একমত হয়েছে, কোন দল কি বিষয়ে একমত হয় নাই, সেটার ভিত্তিতে একটা কমন ডকুমেন্ট প্রস্তুতি চলছে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। জুলাই সনদ শুধু রাজনৈতিক নয়, সাংবিধানিক রূপ দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত আলোচনায় এই কথা বলেন তিনি। আলোচনায় দ্রুত গণকবরে থাকা শহীদদের পরিচয় শনাক্তের দাবি জানান জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যরা। ইউসুফ ভুইয়া রিপোর্ট। শনিবার জাতীয় চিত্রাশালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে রিবার্লিং দ্য নেশন বাংলাদেশ 2.0 শীর্ষক সভায় হয় 5 প্যানেলের বিশেষ আলোচনা। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা, শহীদ পরিবারের সদস্য এবং রাজনৈতিক দলের নেতারা। আলোচনার শুরুতে গণ অভ্যুত্থানের পরবর্তী ছাত্র রাজনীতির সংকট ও সম্ভাবনা নিয়ে নিজেদের অবস্থান জানান ছাত্র সংগঠনের নেতারা। এতে অংশ নিয়ে দ্রুত গণকবরে থাকা শহীদদের পরিচয় শনাক্ত করার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে কেন আজ 1 বছর হয়ে গেছে, 1 বছরের উপরে হয়ে গেছে, আমাদের ভাইদের কবরগুলো কেন শনাক্ত করলেন না? 18 জুলাই আমার ভাই মারা গেছে। তৃতীয় ধাপের আলোচনায় নির্বাচনের আগে দ্রুত বিচারে তাগিদ দেন আলোচকরা। নির্বাচনের জন্য তো ওরা শহীদ হয় নাই, আহত হয় নাই। আমাদের চাওয়া আগে বিচার হোক, সংস্কার হোক,
তারপরে নির্বাচন হোক। নির্বাচনের ডেডলাইনের আগে, বিচারের ডেডলাইন আগে বাংলাদেশে না দিলে দেশের জুলাই যোদ্ধা শহীদ পরিবার ঢিলা পরে নির্বাচনের ডেডলাইন প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। আপনি যদি ভালো সংস্কার করতে না পারেন, ভালো নির্বাচনও করতে না পারেন, তাইলে আপনি যে একজন শান্তির প্রতীক, নোবেল পেয়েছেন, মানুষ তো মনে করবে আপনি ওভাররেটেড। জুলাই সনদের শুধু রাজনৈতিক নয়, সাংবিধানিক রূপ দেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 5ই আগস্ট, আজ থেকে 3 দিন পর আমরা সেই ঘোষণাপত্র ঘোষণা করার মতো একটা জায়গায় পৌঁছাতে পেরেছি এবং সেই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার একটা ঐকমত্যে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আসতে পেরেছি। সমাপ্তি আলোচনায় অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সংস্কৃতি নিয়ে কথা বলেন বক্তারা। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। 5 আগস্ট সরকারের জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। এর ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে। আজ বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন সাদ আহমেদ। রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির নানা দিক তুলে ধরেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের যে রাষ্ট্র ভাবনা রূপকল্প, আমরা সেটি প্রকাশ করব আগামীকাল 3রা আগস্ট 2025 আমরা শহীদ মিনারে। এ সময় 5 আগস্ট সরকারের জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে স্বাগত জানান তিনি। বলেন, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। আমরা সরকারের উদ্যোগকে স্বাগত জানাই। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে পুরোপুরি ছেড়ে দেওয়া যাবে না, এমন দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, পরবর্তী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। কর্মসূচি সফল করতে দেশের সব শ্রেণীর পেশার মানুষকে যোগ দেওয়ার আহ্বানও জানান এনসিপির আহ্বায়ক। স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা কঠিন কাজ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জুলাই আন্দোলনে রায়েরবাজার বৌদ্ধভূমিতে দাফন করা 114 জনের মরদেহ গণকবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাদ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ তামিম। থানার সার্বিক কার্যক্রম পরিদর্শনে শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় থানার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের কাছে নিরাপত্তা ইস্যুতে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে তিনি বলেন, নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। এর সাথে জড়িত যে কোনো বাহিনীর সদস্যকে ছাড় দেওয়া হবে না। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। এদিকে থানা পরিদর্শন শেষে জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত করতে রায়েরবাজার বদ্ধভূমিতে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে গণকবর ঘুরে ডিএনএ শনাক্তের মাধ্যমে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের কথা জানান তিনি। আমরা অবশ্য আছে এদের কিভাবে শনাক্ত করা যায়, এই জন্য আমাদের চিন্তা ভাবনা আছে এবং খুব তাড়াতাড়ি আমরা হয়তো একটু শনাক্ত করার ব্যবস্থা করব। এতদিন হয়েছিল তাদের আত্মীয় স্বজন অনেকেই মানে কবর উঠানো হোক রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায় আমরা তাদের তাদের ডেড বডি আমরা শনাক্ত করব, এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে, আর যদি কেউ এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটাও আমরা তাদের অ্যালাউ করব। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। নতুন নতুন তথ্য ও আইডিয়া দিয়ে সংসদীয় গণতন্ত্রে উত্তরণকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, যারা বিশৃঙ্খলা করে জাতীয় নির্বাচন পেছানোর পায়তারা করছে তাদের উদ্দেশ্য সফল হবে না। নির্বাচিত সরকার ছাড়া বিশ্বের কোথাও কেউ কখনো সংবিধান পরিবর্তন করেনি বলেও জানান নেতারা।
শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। শনিবার সকালে রাজধানীর নীলক্ষেতে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল। আলোচনায় অংশ নিয়ে আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, সংবিধান পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদের মাধ্যমে করতে হবে। এর বাইরে যারা করতে চায় তারা গণতন্ত্র বাধাগ্রস্ত নির্বাচন বিলম্ব করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। তাদের মধ্যে সংসদীয় গণতন্ত্রের স্পিরিটেই বোঝার সুযোগ হয় না। তারা সংসদীয় গণতন্ত্রের উপর আবার নতুন নতুন কমিটি করে তারা সংসদ এবং সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এফডিসিতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ও জুলাই চেতনা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদে বিতর্ক প্রতিযোগিতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু নির্বাচন নিয়ে দ্বিমত থাকতে পারে না। আমাদের দলগুলোর মধ্যে যে দূরত্বই থাকুক না কেন, এরা কেউই অগণতান্ত্রিক দল না, এরা সবাই গণতান্ত্রিক দল এবং সবাই বোঝেন যে গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই অভ্যুত্থানের শহীদদের সম্মাননা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন ও হাফিজউদ্দিন আহমেদ বলেন, কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে জাতীয় নির্বাচন পেছাতে চায়, তবে সে ষড়যন্ত্র সফল করতে পারবে না। এর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা ভিতর থেকেও হচ্ছে, বাহির থেকেও হচ্ছে। যারা বাহির থেকে করছেন তাদের একটি নিজস্ব এজেন্ডা আছে। নির্বাচিত সরকার না হলে এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই ঠিক হবে না। এটা তো জনগণের রাষ্ট্র না, এখন তো অলিগার্কি, মবক্রেসি, অ্যারিস্টোক্রেসি এইসব চলছে। বিদেশ থেকে ধার করে আনা আতালরা আমাদেরকে শেখাচ্ছেন। ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ আজ। ট্রাইব্যুনালে অনুমতি সাপেক্ষে করা হতে পারে লাইভ সম্প্রচার। প্রসিকিউটর গাজী MH তামিম জানিয়েছেন, প্রথম দিনে সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের আহতরা। নিরাপত্তার স্বার্থে নাম ছাড়া আর কোনো তথ্য প্রকাশ করা যাবে না। আরও জানাচ্ছেন সাবরিনা মজুমদার। জুলাই গণ অভ্যুত্থানে দেশ জুড়ে যে ব্যাপক গণহত্যা হয়েছিল তার নেতৃত্বে ছিলেন পলাতক ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা। তার নির্দেশনায় নৃশংসতায় বলি 1400 প্রাণ, আহত 20,000-এরও বেশি। রোববার গণহত্যার মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে, যেখানে রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুন। আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাওয়া মামলাটির সূচনা বক্তব্য ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে করা হতে পারে লাইভ সম্প্রচার। এই সূচনা বক্তব্য আমরা সরাসরি ব্রডকাস্ট করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 9 ধারা মতে ট্রাইব্যুনাল কাছে আবেদন করব। সাক্ষ্য উপস্থাপনে প্রাধান্য পাবেন প্রত্যক্ষদর্শী, সরাসরি ভিকটিমরা। প্রথম দিনে সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের আহতরা। প্রথম সাক্ষ্য উপস্থাপনের ক্ষেত্রে আমরা এই মামলায় যারা সরাসরি প্রত্যক্ষদর্শী এবং যারা এই মামলার ভিকটিম, যারা নৃশংসভাবে আহত হয়েছে, যাদের শরীরের একটা বড় অঙ্গ অথবা বড় অংশ স্থায়ীভাবে তারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে আমরা এই মামলায় প্রথম সাক্ষী হিসাবে উপস্থাপন করার চিন্তা করছি। তবে সাক্ষীর সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে নাম ছাড়া কোনো কিছু প্রকাশ করা যাবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে যে বিধি প্রণয়ন করা হয়েছে, সেই বিধির 14 এবং 18 বিধিতে বলা আছে যে সাক্ষী সুরক্ষা এবং সাক্ষীর নিরাপত্তার স্বার্থে তার নাম ছাড়া অন্য কোনো কিছু প্রচার বা প্রকাশ করতে পারবে না। সেটা প্রসিকিউশনও পারবে না, ডিফেন্সও পারবে না এবং ইনভেস্টিগেশন এজেন্সিও পারবে না। ছাত্র জনতার আন্দোলন দমনে যে হত্যাযজ্ঞ হয়েছিল তার বিচারে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 500টি। এর মধ্যে শেখ হাসিনা, চাংখারপুর সহ 4টি মামলার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ষড়যন্ত্রমূলক বৈঠক ও গোপন প্রশিক্ষণের অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় 22 জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিএমপি। এদিকে রোববার ছাত্রদল, এনসিপি সহ বিভিন্ন দল ও সংগঠনের কর্মসূচিকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অপুকে 4 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন শাহাদাত নিশাদ।
আমরা সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপির ব্রিফিং। শুরুতে সাংবাদিকদের মুখোমুখি উপপুলিশ কমিশনার মাসুদ আলম জানান, সম্প্রতি সচিবালয় মেট্রো স্টেশনের কাছে স্বর্ণ ব্যবসায়ীর কাছে র্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৮ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৩-৪ জন তাকে বলে যে তুমি মামলার আসামি বা অমুক তোমাকে এসে বলে যে আমাদের সাথে আসো, বলে জোরপূর্বক তাকে একটা মাইক্রোবাসে উঠায়। আগস্ট ঘিরে নানা ষড়যন্ত্র আর নাশকতার শঙ্কার মধ্যে রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি নিয়েও কথা বলেন তিনি। জানান, নিরাপত্তার কোনো ঘাটতি নেই। যারা প্রকৃত সরকারের সময় অনেক নেতা কর্মী বা যারা আছে যে তাদের হয়তো অনেক ফ্ল্যাট আছে, যারা এক একজনের নামে 5টা 7টা 8টা করে, যেটা তাদেরকে হয়তো এখানে রাখার ব্যবস্থা করা হয়। এসব প্রত্যেকটা জায়গায় ইভেন যে কিছু বস্তি এলাকা আছে বা যেগুলো যেখানে হয়তো যে এই ধরনের তৎপরতা চলতে পারে, যেটা নাশকতা, তো এই ধরনের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কাজ করছি এবং প্রত্যেকটা চিরুনি অভিযান চলতেছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার তালিবুর রহমান জানান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের গোপন বৈঠকের ঘটনায় ভাটারা থানায় মামলা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 22 জনকে। ক্যাবি কনভেনশন হলের যে ঘটনা, সেটার বিষয়ে ভাটারা থানায় একটা মামলা রুজু করা হয়েছে এবং এই মামলায় পর্যন্ত 22 জনকে গ্রেফতার করা হয়েছে। এখানে কার কি সংশ্লিষ্টতা ছিল সেটা যাচাই বাছাই করা হচ্ছে। আমরা বিষয়টা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি। মিটফোর্ডে আলোচিত সোহাগ হত্যার ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর জিজ্ঞাসাবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অপুর দেয়া তথ্যের ভিত্তিতে একটি মোটরসাইকেল উদ্ধারের কথাও জানান এই কর্মকর্তা। এদিকে তাকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আমাদের দিক থেকে শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। জুলাই জুড়ে বুলেটে বিদ্ধ করে হাজারো প্রাণ। কারফিউ উপেক্ষা করে সহযোদ্ধা হত্যার বিচার চাইতে গিয়ে হতে হয় গ্রেপ্তার। রাজপথে যখন রক্তের স্রোত, তখন 8 বা 9 দফা রূপ নেয় 1 দফায়। দাবি আসে হাসিনার পদত্যাগের। এম.এ. আজিমের রিপোর্ট। বুলেটে বিদ্ধ প্রাণ, রক্তে তখন লাল দেশের রাজপথ। সহযোদ্ধা হত্যার বিচার চাইতে গিয়েও গ্রেপ্তার হাজারো ছাত্র জনতা। তখন আর 9 দফা নয়, রক্তে আগুন জ্বলে ওঠা বিপ্লবী জনতা তখন দাবি তোলে 1 দফার। 24-এর 4 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয় লাখো ছাত্র জনতা। তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা করেন 1 দফা। সকল জেলায় জেলায়, পাড়ায় মহল্লায় আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন এবং আমরা অতি শীঘ্রই মার্চ টু ঢাকা ঘোষণা করব। 1 দফা ঘোষণার পর আরো ফুঁসে ওঠে বিক্ষুব্ধরা। সর্বাত্মক অসহযোগ কর্মসূচিতে 18 জেলায় হয় ব্যাপক সংঘাত। বুলেটে বিদ্ধ হয়ে নিভে যায় আরো 114টি প্রাণ। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে কুপিয়ে প্রায় 30-এর অধিক শিক্ষার ছাত্র জনতাকে হত্যা করেছে এবং দিন শেষ হতে হতে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না। এরই প্রেক্ষিতে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটিকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি, অর্থাৎ আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ঢাকাশে গণভবন অভিমুখী লং মার্চ কর্মসূচির প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। 5 আগস্ট পদত্যাগ করে পালিয়ে যায় স্বৈরাচার হাসিনা। রাজধানীর বুকে কোটি মানুষ মাতে বিজয় উল্লাসে। এম.এ. আজিম, দেশ টিভি, ঢাকা। মার্কিন প্রশাসন 20% শুল্ক নির্ধারণ করায় আত্মতৃপ্তির সুযোগ নেই। তা আরও কমিয়ে আনতে আলোচনা চালিয়ে নিতে হবে বলে মনে করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। প্রতিযোগী দেশগুলোর সঙ্গে শুল্ক সামঞ্জস্যপূর্ণ হওয়ায় সরকারকে ধন্যবাদও জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থ বিসর্জনের সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পরিক আলোচনা ও দর কষাকষি শেষে অতিরিক্ত 20% শুল্ক নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন।
শুল্ক নির্ধারণের পর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাণিজ্য উপদেষ্টা বলেন, গোপন চুক্তির মাধ্যমে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি অবতারণা করলেন যে আমরা একটা গোপনীয়তার চুক্তি করেছি। এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। এর মাধ্যমে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার কোনো উপাদান থাকলে আমরা সেই চুক্তিতে উপনীত হব না, এটাই তো স্বাভাবিক। এ নিয়ে শনিবার দুপুরে বিজিএমই ভবনে সংবাদ সম্মেলন করেন সংগঠনের সভাপতি হাসান মাহমুদ খান। বলেন 20% শুল্ক হারে আত্মতৃপ্তির সুযোগ নেই, তা আরও কমিয়ে আনতে সরকারকে আলোচনা চালিয়ে যেতে হবে। ভারত, ভিয়েতনাম, চীন, পাকিস্তান তারা কিন্তু এই ট্যারিফের পার্সেন্টেজ নিয়ে বসে থাকবে না। তাদের যে নেগোসিয়েশন, তাদের যে লবিং, এটা চলমান থাকবে এবং যে কোনো সময় তাদের ট্যারিফ আরও কম পর্যায়ে চলে আসতে পারে। সো আমরা এখানে বলতে চাই যে এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নাই। প্রতিযোগী দেশগুলোর সঙ্গে শুল্ক সামঞ্জস্যপূর্ণ হওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। বলেন, পোশাক তৈরিতে মার্কিন কাঁচামাল ব্যবহার করলে আরও কিছুটা শুল্ক সুবিধা পাওয়া সম্ভব। যে কোনো পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে তার কন্টেন্ট যদি 20% অ্যান্ড অ্যাবাভ হয়, মেড ইন ইউএসএ, সেই অংশটুক ট্যারিফ শূন্য থাকবে। অর্থাৎ আমাদের ট্যারিফ যে 20% আছে, আমরা যদি ইউএসএতে কোনো প্রোডাক্ট রপ্তানি করি তার 50% যদি ইউএস কন্টেন্ট থাকে, তাহলে ওই 50%-এর উপর এই 20% আরোপিত হবে না। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। সরকারি অর্থায়নে পুকুর খাল উন্নয়ন প্রকল্পে তৈরি করা হচ্ছে ঘাটলা, কিন্তু বাস্তবে এসব ঘাটলার অবস্থান নিয়ে উঠছে প্রশ্ন। কোথাও ঘাটলা হয়েছে এমন জায়গায় যেখানে পুকুরই নেই পানি, কোথাও আবার ঢাল ঠিক নেই, ব্যবহারের উপযোগী নয় পুকুর। সরকারি টাকা আত্মসাতের অভিযোগ স্থানীয়দের। প্রয়োজনের তাগিদে ঘাটলা নির্মাণের দাবি এলজিইডি কর্তৃপক্ষের। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। টাঙ্গাইলের ঘাটাইলের চুংলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ডোবায় প্রায় 8 লাখ টাকা ব্যয়ে ঘাট নির্মাণ করা হলেও তা অপ্রয়োজনীয় স্থানে হওয়ায় ব্যবহার করা হচ্ছে না। একই ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় প্রায় 10.5 লাখ টাকা ব্যয়ে মসজিদের পুকুরে ঘাট ও সংস্কার করা হয়েছে, কিন্তু সিঁড়ি পানির চেয়ে অনেক উঁচুতে থাকায় ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে এবং পুকুর পাড় ভেঙে পড়েছে। খেলাধুলা করতে পারবো না, আরো বাচ্চা আশেপাশে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে যে মারা দেবো। তাহলে একটা পুকুরে যদি 2টা ঘাট থাকে, তাহলে এই ঘাটটা যদি অন্য পুকুরে দিত, তাহলে তো অন্য মানুষ উপকার পাইতো। বেশি উঁচু হয়ে গেছে, মুরব্বী মানে সুযোগ করবার দেয় পিছিলা পড়ে যাবো। এইটা কাজে লাগার মতো অবস্থা তার করে নাই, আপনারা দেখতেছেন না। যেমন জিনিসটা মনে করেন এই যে জায়গায় এই জায়গায় বসে গজু করতে পারবো কেউ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, ঘাটলা নির্মাণ না করে জায়গাটি ভরাট করা হলে তা বিদ্যালয়ের নানা কাজে ব্যবহার করা যেত। ঘাটটা আমাদের আসলে কোনো কাজে আসতেছে না, কারণ ওখানে আশেপাশের সব বাড়ির ময়লা আবর্জনা ফেলে, তারপরে পানির লাইন, ময়লা পানির লাইন দেওয়া আছে, এটা কোনো কাজে আসে না। আসলে ওই পুকুরটা যদি আমাদের ভরাট করে দিত তাহলে আমাদের অনেক উপকারে আসতো। প্রকল্পে 9/6 নয়, বরং প্রয়োজনের কারণে ঘাট নির্মাণ করা হয়েছে বলে জানান এলজিডির এই কর্মকর্তা। তদবিরের ফলে আসলে এটা হয়েছে, এখানে আমরা তো আসলে সহযোগে একটা ঘাট নির্মাণ করতে পারি না। যেখানে প্রয়োজন ছিল সেখানেই হয়েছে। যে ঘাটলাটার কথা বলছেন, সেই ঘাটলাটা পাশের মসজিদ আছে, একটা স্কুল আছে, তাদের আবেদনের প্রেক্ষিতে ঘাটলাটা করা হয়েছে। অপ্রয়োজনীয় ঘাট নির্মাণে সরকারের অপচয় ও দুর্নীতি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন মহলের। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।